আরে চেতকান বাতিজা, রাগ করো কেন? দলের মধ্যে থেকে এক বয়স্ক লোক একটু চতুর আর নরম সুরে হেসে তাহিনের কাঁধে হাত দিতে গিয়েও তার রাগী চাহনি দেখে হাত গুটিয়ে নিল। সে বলল, আমরাই তো। সমাজটার তো একটা নিয়ম আছে নাকি? বিয়েটা জাস্ট এখনে সারি লও। আজকের এই ঘটনা আমগো মধ্যেই গোপন থাকবো। কোনো জানাজানি হইতো না, কেউ টের পাইতো না। পরে যখন সময় হইব তখন তোমরা ধুমধাম কইরা সবার সামনে বিয়া কইরো। আমরারও দাওয়াত দিও। অখনে কাজটা সারি লও, ঝামেলা শেষ। তাহির নিজের দাঁতে কিরমির করে লোকটার দিকে তাকিয়ে রইল। তার তীক্ষ্ণ কর্পোরেটের মস্তিষ্ক তখন দ্রুত কোনো উপায় খুঁজছিল, কিন্তু এই প্রত্যন্ত লিঙ্কের নির্জন রাস্তায় ঝড়ের রাতে সে সম্পূর্ণ আটকা পড়ে গেছে। আর তার পিঠের পেছনে তখন এক অসহায় কিশোরী নিজের ভাগ্যকে সমর্পণ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, যার কান্নার মৃত শব্দ তাহিনের উন্মুক্ত পিঠে এক অদ্ভুত কম্পন তৈরি করছিল। ভাঙা ছাউনির নিচে তখন থমথমে নীরবতা। ঝড়ের বেগ কিছুটা কমলো। বাইরের কাদামুক্ত রাস্তা দিয়ে করিম নামের সেই ছেলেটি যখন মোড়ের কাজী সাহেবকে ছাতা মাথায় দিয়ে প্রায় এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে এলো, তখন মেহেরের বুকের ভেতরে ধকধকানি যেন কয়েক গুণ বেড়ে গেল। তার চোখের সামনে যেন পুরো পৃথিবীটা ঘুরছে। মেহের তো ইতিমধ্যে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার ফর্সা গাল বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। ঠোঁট দুটো ভয়ের চোটে থরথর করে কাঁপছে। সে নিজের মনে ভেবে কুল পাচ্ছে না। সে কিভাবে নিজের পরিবারকে না জানিয়ে তাদের সম্পূর্ণ অমতে এভাবে একটা নোংরা পরিত্যক্ত কাঠের মিলের নিচে দাঁড়িয়ে বিয়ে করবে? তার বাবা একজন সম্মানিত শিক্ষক, মা কত রক্ষণশীল। সে এই আচমকিত বিয়ের কথা কিভাবে কাউকে জানাবে? বাড়ি ফিরলে তার বাবা মা যদি এই বিষয় জানতে চান, তবে সে ওনাদের কি বলবে? কিভাবে ওনাদের মুখোমুখি হবে? ওনাদের চোখের দিকে তাকানোর মতো মুখ কি আর তার থাকবে? অপমানে আর চরম আতঙ্কে মেহেরের হাত পা কাঁপছিল। তার ওপর মনের ভেতর আরও একটা গভীর ক্ষত তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। মেহের খুব ভালো করে বুঝতে পারছিল, এই অহংকারী বদমেজাজি জল্লাদ তাহিন তাশরিফ চৌধুরী নিশ্চয়ই এক প্রকার বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে তার মতো একটা সাধারণ মেয়েকে বিয়ে করছে। তার কাছে হয়তো এই তথাকথিত জোরপূর্বক বিয়ের কোনো ভ্যালুই নেই। এই মিথ্যে অনাকাঙ্ক্ষিত বিয়ে তার জীবনটাকে নরক বানিয়ে ছাড়বে। তা ভেবে মেহেরের কান্না যেন থামতেই চাচ্ছিল না। সে তাহিনের সেই বিশাল 60 ইঞ্চ চওড়া পিঠের আড়ালে দাঁড়িয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে শুধু ফুঁপিয়ে যাচ্ছিল। কাজী সাহেব ছাউনির নিচে এসে যখন দেখলেন যে বর স্বয়ং এমপির নাতনি, তখন তিনি বেশ ঘাবড়ে গেলেন। তিনি তড়িঘড়ি করে তার ব্যাগ থেকে রেজিস্ট্রি খাতা আর কলম বের করলেন। চশমা নাকের ডগায় ঠিক করতে করতে কাজী সাহেব তাহিনের দিকে তাকিয়ে একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, তা কনের নাম আর বাবার নামটা যদি বলতেন। তাহিন তার গম্ভীর ও ভরপ শীতল চাহনি লোকগুলোর ওপর বজায় রেখে একটু থেমে থেমে স্পষ্ট গলায় বলল, কনের নাম মেহের আফরোজ আর পিতা মুজফ্ফর আহমেদ। নাম দুটো বলার পর তাহিন তার তীক্ষ্ণ চোখ জোড়া শুরু করে লোকগুলোর দিকে তাকালো। সে ভেবেছিল প্রফেসর মুজফ্ফর আহমেদের নাম শুনে হয়তো এই স্থানীয় লোকগুলো বা মাতব্বর নতুন কোনো সিনক্রেট করবে, আর ও তো মাস্টারের মাইয়া বলে কোনো হট্টগোল বাঁধাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা তেমন কিছুই করল না। মেহের আর তার বাবার নাম শোনার পর লোকগুলোর মুখে বিন্দুমাত্র বিষণ্ণ বা নতুন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তারা এমন এক স্বাভাবিক ভাব দেখালো যেন এটা তারা আগে থেকে খুব ভালো করে জানতো। তাহিনের প্রখর মস্তিষ্কে বিষয়টি খটকা লাগলো। তার কাছে পুরো বিষয়টাই অন্তত সন্দেহর মনে হলো, কিন্তু পরক্ষণে সে তার স্বভাব সুবল অহংকার আর ড্যাম কেয়ার ভাব নিয়ে মনে মনে ভাবল, যাই ইচ্ছে হোক, এতে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং ভালোই হচ্ছে। মেয়েটা এমনি তো আমার 24 ঘন্টার রুটিন আর রাতের ঘুম হারাম করে রেখেছে।
একে লিগ্যালি নিজের আন্ডারে নেওয়াটা হয়তো আমার জন্যই ভালো। তাই সে এই সন্দেহটাকে আর তেমন একটা পাত্তা দিল না। কাজী সাহেব খাতায় খসখস করে নামগুলো লিখে নিয়ে মাথা চুলকে বললেন, সব তো ঠিক আছে বাবা, তা দেনমোহর কত ধরবো? এটা তো বোঝাই মেয়েদের নিরাপত্তার জন্য দিতে হয়। একটা ভালো অঙ্ক বসালে ভালো হয়। কাজী সাহেবের কথা শুনে তাইন হুটো করে চরম অবাক হওয়ার ভান করে চোখ দুটো কপালে তুলল। সে যেন আকাশ থেকে পড়েছে এমন ভাব করে বলল, হোয়াট দেনমোহর? আমি কি বউকে ছেড়ে দিব নাকি? চৌধুরী বাড়ির ছেলেরা লাইফে বিয়ে একবারই করে, সো নো টেনশন। ওকে ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। তাহিনের মুখে এমন অদ্ভুত আর সোজাসাপটা কথা শুনে কাজী সাহেব একটু অপ্রস্তুত হয়ে হাসলেন। তিনি চশমাটা নাড়াচাড়া করে বললেন, না মানে বাবা, তা তো ঠিকই আছে। চৌধুরী বাড়ির সুনাম তো আমরা জানি, তবুও কিছু খুশি হয়ে শরীয়তের বিধান অনুযায়ী কিছু দিতে হয় আর কি। নিয়ম অনুযায়ী এই টাকাটা পরিশোধ করে তবেই তো মেয়ের কাছে যাইতে হবো। তাহিন এবার হাত দুটো বুকের ওপর বেঁধে একটু ভাবার ভান করলো। তারপর পকেট থেকে তার দামি আইফোনটা বের করলো। একটা দীর্ঘশ্বাস ফেলে সে কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, খুশি হয়ে দিতে হবে। যেহেতু বিয়েটা লাইফে একবারই হবে আর এই মুহূর্তে আমার তেমন কোনো প্রিপারেশন নাই, তবুও সামান্য কিছু জিনিস দিচ্ছি। আর দাঁড়ান, একটু ব্যাংক ব্যালেন্সটা চেক করে নেই। তাহিন ফোনে তার ব্যাংক অ্যাকাউন্টে লিকুইড ক্যাশ চেক করে দেখলো। সে অন্তত দুঃখী মুখ করে কাজী সাহেবকে বলল, খুবই দুঃখজনক বিষয়, আপাতত অ্যাকাউন্টে লিকুইড ক্যাশে মাত্র কিছু টাকা পড়ে আছে। সো আপাতত মাত্র 4 কোটি টাকায় ক্যাশ হিসেবে লেখেন। আর ঢাকা বনানীতে আমার একটা নিজস্ব লাক্সারিয়া ফ্ল্যাট আছে, ওইটার দলিলটাও সাথে লিখে দেন। প্রিপারেশন না থাকায় বউকে দেওয়ার মতো আপাতত এই সামান্য কিছু জিনিসই আছে আমার মতো গরিবের কাছে। বাকিটা না হয় পরে দেখা যাবে। তাহিনের মুখে সামান্য কিছু হিসেবে 4 কোটি টাকা আর বনানীর ফ্ল্যাটের কথা শোনার সাথে সাথে সেখানে উপস্থিত কাজী সাহেব, মাতাব্বর এবং লোকগুলোর একসাথে এমন জোরে কাশি ওঠার উপক্রম হলো যে মনে হলো তাদের সবার গলায় একসাথে কিছু আটকে গেছে। তারা চোখ বড় বড় করে তাহিনের দিকে তাকিয়ে রইল। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে কলমটা ধরে আমতা আমতা করে বললেন, তা তা বাবা, তোমার কিভাবে কোন দিক দিয়ে গরিব মনে হলো? তাহিন অন্তত উদাসীন আর নিরুপায় ভঙ্গিতে নিজের স্বাধীন খালি গায়ের দিকে তাকালো। তারপর দু হাত দুই দিকে ছড়িয়ে এক করুণ নাটকীয় ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, দেখেন না আমার অবস্থা, কেমন খালি গায়ে বিয়ের মতো একটা কাজ করছি। ইতিহাসে মনে হয় আমি একমাত্র অসহায় ব্যক্তি যে এমন করুণ অবস্থায় খালি গায়ে বিয়ে করছি। এর চেয়ে বড় গরিবই আর কি হতে পারে বলুন? সেখানে উপস্থিত গ্রামীণ লোকগুলো যেন একটার পর একটা শখের উপর শখ খাচ্ছিল। তাহিনের এই রসিকতা তাদের সাধারণ মগজে ঠিকমতো ঢুকছিল না। তাদের সবাইকে আরো বেশি শখ দিতে তাহিন এবার কাজী সাহেবের দিকে একটু ঝুঁকে গেল। তার গলার স্বর কিছুটা নিচু করলো, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা মেহের যেন প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পায়। সেই অনুযায়ী গলার স্বর রেখে অন্তত গম্ভীর গলায় বলল, আর শুনেন কাজী সাহেব, একটা জিনিস হাইলাইট করে লেখেন, মেয়ে যদি কোনোদিন আমাকে ধোঁকা দিয়ে বা আমাকে ছেড়ে চলে যেতে চায়, তাহলে গুনে গুনে আমার হাতের 100টা থাপড় তার জন্য ফরজ। আর এই ফরজ কাজ সহ্য করার জন্য আমি খুশি হয়ে আবার তাকে নতুন করে বিয়ে করব। আফটার অল আমাদের বাড়ির ছেলেরা বিয়ে একবারই করে, পরে দেখা গেল বউ আমাকে ছেড়ে চলে গেল আর আমি বেচারা সারা জীবন সিঙ্গেল হয়ে বসে রইলাম। তা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সো নো রিস্ক। তাহিনের মুখে এমন অদ্ভুত খামখেয়ালি আর মারাত্মক কথা শুনে কাজী সাহেব এবং মাতব্বরেরা পুরোপুরি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারছিল না এই ছেলেকে নিয়ে তারা কি করবে। আর ওপাশে মেহের
মেহের তো এতক্ষণ ভয়ে আর লজ্জা কাচ্ছিল, কিন্তু তাহিনের এই শেষ কথাটা শোনার পর সে কান্নার মাঝে নিজের কথা বলার ক্ষমতা সম্পূর্ণ ভুলে গেল। তার চোখের জল চোখের কোণে আটকে রইল। সে স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে তাহিনের পিঠের দিকে তাকিয়ে রইল। মেহেরের চোখের সামনে তখন এক ভয়াবহ ভবিষ্যৎ ভেসে উঠল। তার পুরো বৈবাহিক জীবনটা বুঝি একটা থাপ্পড়ের ফ্যাক্টরি হতে চলেছে। সে কল্পনায় দেখতে লাগলো কারণে অকারণে এই জল্লাদ লোকটা তাকে ধরে থাপ্পড় মারছে। এমনকি সে যদি কখনো সামান্য রেগে অভিমান করে বসে থাকে, তবে এই লোক তার অভিমান ভাঙানোর বদলে উঠে এসে তাকে কয়েকটা থাপ্পড় মারলো। আবার দেখা গেল মেহের অসাবধানতাবশত একটা ছোটখাটো ভুল করলো, আর অমনি তাহিন এসে তাকে কয়টা থাপ্পড় মারলো। মেহেরের পুরো কল্পনা জগৎ জুড়ে শুরু হলো শুধু থাপ্পড় আর থাপ্পড়। সে মনে মনে দুহাত জোর করে বলতে লাগলো, ইয়া আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? আমার কপালে যে কি আছে? কাজী সাহেব আর দেরি না করে কাঁপা কাঁপা গলায় বললেন, আচ্ছা বাবা, এখন তোমরা কবুলটা বইলা ফেলো। জুপসি আদো আলো আদো অন্ধকারের মাঝে টিনের চালে টিপটিপ বৃষ্টির শব্দের পটভূমিতে এক অদ্ভুত ও নাটকীয় আবহনের মধ্যে দিয়ে শুরু হলো মেহের আর তাহিনের জীবনের এক নতুন এবং জড়ো অধ্যায়।